প্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা ভালো আছো। আমরা গত দিনে আমরা চতুর্থ অধ্যায় আলোচনা করেছিলাম একটু অংশ। আজকে আবার তার পরের অংশ থেকেই আমরা আলোচনা করব। গত দিনে আমরা কাজ এবং ক্ষমতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব হলো শক্তি। তাই শক্তিতে আমরা শক্তির ভিতরেই সীমাবদ্ধ থাকবো, তার মধ্যে দিয়ে আবার ওই শক্তিরই বিভিন্ন অংশ আছে। যেমন আমরা শক্তিটা আলোচনা করব, তারপর বিভব শক্তি, গতিশক্তি, শক্তি সংরক্ষণ নীতি, পরন্ত বস্তুর ক্ষেত্রে এই শক্তি সংরক্ষণ নীতিটা আলোচনা করব। যাই হোক, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। আমরা প্রথমে আলোচনা করব হলো শক্তি। শক্তি এটা বলা হয় যে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। অর্থাৎ কোনো একটা বস্তু যে পরিমাণ কাজ করতে পারে তাই তার শক্তি। আমরা মোটামুটিভাবে শক্তির রূপ দেখতে পাই 9টা। যেমন যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, নিউক্লিয় শক্তি। এরকমভাবে শক্তির সর্বমোট রূপ হচ্ছে 9টা। এই যান্ত্রিক শক্তিটারই আবার রূপ হচ্ছে 2টা। যান্ত্রিক শক্তির 2টি রূপের মধ্যে হচ্ছে একটা বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। তা এখন আমরা ওই বিভব শক্তি সম্বন্ধে একটু জানব। তার বিভব শক্তি, যান্ত্রিক শক্তির এই রূপ হচ্ছে 2টা, একটা হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তি। তো আমরা এখন বিভব শক্তিটা নিয়ে আলোচনা করব। বিভব শক্তিটা হচ্ছে, আগে সংজ্ঞাটা দেখো, যে কোনো বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে অথবা এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে। এখানে দেখো, আমি 2টা বিষয় তোমাদের লিখেছি। একটা হলো অবস্থানের কথা বলেছি, আর একটা হলো অবস্থা। অবস্থান হলো যেমন এই নিচ থেকে যদি আমি একটা ডাস্টার বা একটা ইটকে উঠাই যদি ছেড়ে দিই, তাহলে যদি পায়ে পড়ে লাগবে। কিন্তু যদি আরও বেশি উপরে উঠাই তাহলে আরও বেশি লাগবে। যত বেশি উপরে উঠায় ছেড়ে দিব তত বেশি লাগবে। তাহলে বোঝা যাচ্ছে এটার অবস্থানের পরিবর্তন। ইটটা এক অবস্থান থেকে আর এক অবস্থানে উঠালে এটা ভিন্ন ভিন্ন পরিমাণ কাজ করতে পারে। যেমন যদি আমি 1 মিটার উঠায় ছেড়ে দিই, যে পরিমাণ আঘাত পাবো, যদি 2 মিটার উঠায় ছেড়ে দিই তাহলে তার চেয়ে বেশি পরিমাণ আঘাত পাবো। তো এইটা হচ্ছে অবস্থানের পরিবর্তন। কোনো একটা বস্তুর যদি আমরা অবস্থানের পরিবর্তন করি তাহলে কাজ করার যেটা সামর্থ্য লাভ করবে সেটাকেই বলা হবে বিভব শক্তি। এটা অবস্থান। এই জন্য বলা হচ্ছে এক অবস্থান থেকে অন্য অবস্থানে, অথবা এক অবস্থা থেকে অন্য অবস্থায়। এক অবস্থা থেকে অন্য অবস্থায় বলতে, তোমরা অনেক সময় ক্লাসের মধ্যেও দুষ্টামি করো যে ওই রাবার নিয়ে এসে এভাবে টান দিয়ে যদি কোনো বন্ধু বা বান্ধবীর ওই দেখা যায় যে গালের মধ্যে ছেড়ে দাও একটা রাবার টেনে, তাহলে কী হবে? প্রচুর লাগবে। তাহলে রাবারটাকে অবস্থা যেটা ছিল স্বাভাবিক অবস্থায় সেটাকে টান দিলে তার অবস্থার পরিবর্তন এবং সেটা কাজ করার সামর্থ্য লাভ করে। তো এই জন্য বলা হচ্ছে যে অবস্থানের পরিবর্তনও ঘটতে পারে, আবার অবস্থারও। তারপর মনে করো তীর ধনুক স্বাভাবিক অবস্থায় যখন থাকে, সেটাকে যখন তোমরা টেনে ছেড়ে দাও বা টেনে ছেড়ে দেওয়া হবে, তখন সেটা হলো যে অবস্থাটার পরিবর্তন করা হয়েছে, যার কারণে কিন্তু সেটা কাজ করার সামর্থ্য লাভ করে এবং তীরটা দূরে যায়। তো এই ধরনের যদি হয় তাহলে সেটাকেই বলা হবে বিভব শক্তি। তাহলে তীর ধনুকের যে শক্তি সেটা হচ্ছে
বিভব শক্তি, সেই বিভব শক্তিটা পরবর্তীতে আবার গতিশক্তিতে রূপান্তর হয়। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে বিভব শক্তিটা হবে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন করলেও কাজ করার সামর্থ্য লাভ করতে পারে, আবার যদি সেটার অবস্থার পরিবর্তন করা হয়, অবস্থার পরিবর্তন বলতে পারস্পরিক পার্শ্ব পরিবর্তন এই ধরনের কাজ যদি করা হয় তাহলে সেটা দ্বারা বিভব শক্তি হবে। আচ্ছা, এখন এই বিভব শক্তিরই আবার ভিন্নভাবে বলা হয় যে অভিকর্ষীয় বিভব শক্তি বা অভিকর্ষজ বিভব শক্তি, এটা আর একটা বিষয়। অভিকর্ষজ বিভব শক্তি, তা এই বিষয়টা হলো অভিকর্ষজ বিষয়টা যেহেতু জড়িত, তার মানে অভিকর্ষ বলের দ্বারাই এটা সম্পৃক্ত হবে। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমরা বলতে পারি অভিকর্ষ বলের প্রভাব, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে অভিকর্ষীয় বিভব শক্তি বা অভিকর্ষজ বিভব শক্তি বলে। অভিকর্ষজ বিভব শক্তি বলে। তাহলে অভিকর্ষজ বিভব শক্তি, আমরা অভিকর্ষজ বিভব শক্তির রাশিমালা প্রতিপাদন করব। অভিকর্ষজ বিভব শক্তিটাতে আমরা লিখতে পারি যে কোনো একটা বস্তুকে যখন আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করব, ওই যে পরিমাণ কাজ হবে ঠিক সেই পরিমাণে বস্তুটাতে সঞ্চিত থাকবে। তাহলে যদি আমরা এখানে একটা বস্তু, এটা ভূমি থেকে এই অবস্থান থেকে একটা বস্তুকে এই উচ্চতায় উঠানো হলো, এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠানো হলো, বস্তুটার ভর হলো এম ভরের একটা বস্তুকে এই ভূমি বি থেকে আমরা এ বিন্দুতে উঠায় নিয়ে আসলাম, তাহলে এই অভিকর্ষজ বিভব শক্তি কত হবে? তো এই বি বিন্দু থেকে এ বিন্দুতে বস্তুকে উঠাতে যে পরিমাণ কাজ সম্পাদন করতে হবে ঠিক সেই পরিমাণ কাজই ওই বস্তুটাতে সঞ্চিত থাকবে। তাহলে আমরা লিখতে পারি বিভব শক্তি, অর্থাৎ এই এ বিন্দুতে বস্তুটার যে বিভব শক্তি হবে সেটা হবে ওই কৃত কাজের সমান। আমরা যে পরিমাণ কাজ করে ওটাকে উপরে উঠাইছি, তাহলে কৃত কাজ, অভিকর্ষ বিভব শক্তি সমান লিখতে পারবো আমরা কৃত কাজ। আর কৃত কাজ অর্থাৎ কাজ সমান আমরা বলতে পারি বল গুণন সরণ, অর্থাৎ এফ এইচ, এখানে সরণ হলে এইচ উচ্চতায় উঠাইছি, আর এফ সমান আবার লেখা যায় আমরা লিখতে পারি এমজি। তাহলে লেখা যায় যে অতএব এই বিভব শক্তিটাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি, এই জন্য এটাকে প্রকাশ করা হয় ইপি দ্বারা। ইপি সমান হবে এমজি এইচ। অভিকর্ষীয় বিভব শক্তির আমরা সমীকরণ লিখতে পারবো ইপি ইকুয়াল টু এমজি এইচ। আচ্ছা, ইপি ইকুয়াল এমজি এইচ। তার যদি কোনো একটা বস্তুর আমরা এভাবে অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি আমরা কাজ করে অবস্থানের পরিবর্তন ঘটাই তাহলে কাজ করার যে সামর্থ্য লাভ করবে সেটাকে বলা হবে অভিকর্ষীয় বিভব শক্তি। তো এই সূত্রের ছোট্ট একটা অঙ্ক যদি আমরা বলি যে 5 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে 30 মিটার উচ্চতায় উঠানো হলে এর বিভব শক্তি কত হবে? বিভব শক্তি কত হবে?
তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে বস্তুর ভর m সমান 5 কেজি, উচ্চতা h সমান 30 মিটার, অভিকর্ষ ত্বরণ g সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর হলো বিভব শক্তি ইপি সমান ওয়াট। আচ্ছা, তাহলে আমরা একটু আগে বিভব শক্তির সমীকরণ আমরা জানলাম যে এটাতে ইপি সমান mgh। আমরা ওই সূত্র ধরেই আমরা অঙ্কটা অনায়াসে করতে পারব। আমরা জানি ইপি সমান mgh, 5 কেজি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণন 30 সমান, এটা কত, এটা হিসাব করো ক্যালকুলেটরে, হিসাব করলে আসবে 1470 জুল। এই শক্তির একক, কাজের একক, যেহেতু আমরা সমীকরণটা শুরুতেই যখন পড়িয়েছি যে শক্তি এবং কাজ, যে পরিমাণ কাজ করা হবে ঠিক সেই পরিমাণেই শক্তি উৎপন্ন হবে। এই জন্য শক্তি এবং কাজের পরিমাণ দেখা যাবে যে শক্তি এবং কাজ একই রাশি, এই জন্য শক্তির এককও জুল, কাজের এককও জুল। তা আমরা এখানে কিন্তু বিভব শক্তির একক যেটা বসিয়েছি সেটাতেও জুল। আচ্ছা, এখন আমরা আসবো গতিশক্তিতে। গতিশক্তি আমরা দেখো, গতিশক্তি যে কোনো বস্তু গতির ফলে যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে। আচ্ছা, কোনো বস্তু গতির ফলে যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে। তা কোনো গতিশক্তি বলতে আমরা বুঝি যে তোমরা জানো যে আমি এই মুহূর্তে এই জায়গায় দাঁড়ায় আছি, কোনো একটা স্টুডেন্ট যদি জোর করে দৌড়ে এসে যদি আমার গায়ে পড়ে তাহলে কী হবে, অবশ্যই আমাকে লাগবে, তাহলে ওর ওটা গতির ফল। গতির কারণে এসে একটা শক্তি থাকবে, সেটার কারণে কিন্তু আমাকে আঘাত লাগবে। তো এইটাই কোনো একটা বস্তুর গতির ফলে যে শক্তি লাভ করবে সেটাকে বলা হবে গতিশক্তি। তো কোনো একটা বস্তুর যদি গতি বেশি থাকে তাহলে গতিশক্তিও বেশি হবে, গতি কম থাকলে গতিশক্তি কম হবে। যেমন একজন ধরো যে 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে এসে আমার গায়ে পড়লো, তাহলে এক ধরনের। আর যদি 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে এসে আবার পড়ে তাহলে কি হবে, বেশি পরিমাণে আমি আঘাতপ্রাপ্ত হব। তো এটাই গতির উপরেই নির্ভর করে। তবে যে পরিমাণ গতি থাকে এই গতিশক্তিটাও হবে, এটাও কাজের উপরেই নির্ভরশীল। যে ধীরে আসবে তার কাজ কম হবে, আর যে জোরে দৌড়ে আসবে তার কাজটা বেশি হবে। তো এক্ষেত্রেও আমরা গতিশক্তি রাশিমালার ক্ষেত্রে যে যদি এম ভরের একটা বস্তু বা এম ভরের কোনো একটা গাড়ি ভি বেগ নিয়ে চলে আসে তাহলে তার গতিশক্তি কীরকম হবে, তাহলে আমরা বলতে পারবো গতিশক্তি সমান কৃত কাজ। আর কাজ কৃত কাজ সমান হবে বল গুণন সরণ, এফএস। এফ ইকুয়াল টু লেখা যাবে এম এ আর এস, এখানে এফ সমান এম, এটা 1 নম্বর সমীকরণ। এখন গতির সমীকরণ থেকে আমরা জানি, গতির সমীকরণ থেকে আমরা জানি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা আমরা গতির সমীকরণ থেকে জানি। তা যদি বস্তুটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ যদি ইউ সমান 0 হয়, তবে
ভি স্কোয়ার সমান 2as, বা as সমান ভি স্কোয়ার বাই 2। এখন এই as এর মান 1 নংয়ে বসাই। যদি এই as এর মান যদি আমরা 1 নংয়ে বসাই, তাহলে এই গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কাইনেটিক এনার্জি। গতিশক্তির ইংরেজি শব্দ হচ্ছে কাইনেটিক এনার্জি। ইকে সমান এই এম এ এস তো আছেই, এই এম ঠিক থাকলো, গুণন এস এর মান হচ্ছে ভি স্কোয়ার বাই 2 সমান এই 2টাকে যদি আমরা সামনে লিখি তাহলে হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তির সমীকরণ। তাহলে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। আমরা বিভব শক্তির যেমন জানলাম ইপি সমান mgh, গতিশক্তির ক্ষেত্রে আমরা জানবো ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। এখন এই হাফ এম ভি স্কোয়ারের মধ্যে এমটা হচ্ছে ধ্রুব রাশি, অর্থাৎ বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। তো বস্তুর ভরের কোনো পরিবর্তন না হলে সেটাকে ধ্রুবক হিসেবে ধরা হয়। তাহলে অতএব আমরা লিখতে পারি ইকে প্রপোর্শনাল ভি স্কোয়ার। এটা 4 নম্বর সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে কোনো বস্তুর গতিশক্তি তার বেগের বর্গের সমানুপাতিক, অর্থাৎ বেগ যদি দ্বিগুণ করা হয় গতিশক্তি 4 গুণ হবে, বেগ যদি 3 গুণ করা হয় গতিশক্তি 9 গুণ হবে। আচ্ছা, এই অনুসারে আমরা এই বিষয়গুলো মাথায় রাখবা যে এই গতিশক্তির বেগের সাথে গতিশক্তির যে সম্পর্ক, এগুলো বহুপদী এমসিকিউতে এরকম থাকবে। তো গতিশক্তির এককও হবে, যেহেতু এক প্রকারের শক্তি, তো কাজে এর এককও হবে জুল। যেমন এখন যদি আমরা বলি যে 1000 কেজি, এই টাইপের একটা অঙ্ক, 1000 কেজি ভরের একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে এর গতিশক্তি কত হবে? তাহলে আমরা এই অঙ্কটি সমাধান করতে গেলে যে দেওয়া আছে গাড়ির ভর এম সমান 1000 কেজি, বেগ ভি সমান 10 মিটার পার সেকেন্ড, গতিশক্তি ই কি সমান ওয়াট, কত? আমরা জানি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার সমান হাফ গুণন 1000 গুণন ভি এর মান হচ্ছে 10 এর উপর স্কোয়ার। তাহলে হবে 105 গুণন 10 টু দি পাওয়ার 4 জুল। এটা হচ্ছে গতিশক্তি। তাহলে এভাবে আমরা অঙ্ক করতে পারবো। শক্তির সংরক্ষণ নীতিটা আজকে আমরা জাস্ট লিখে দিব, কিন্তু শক্তির সংরক্ষণ নীতি যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণ নীতি থাকবে, সেটার গাণিতিক ব্যাখ্যা এবং গাণিতিক যে সমস্যার সমাধান, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। জাস্ট শক্তির সংরক্ষণ নীতি যেটা, শক্তির সংরক্ষণ নীতি, শক্তির সংরক্ষণ নীতিটা হচ্ছে যে এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ সুনির্দিষ্ট। শক্তিকে সৃষ্টি করা যায় না,
বা ধ্বংস করা যায় না। শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় মাত্র। শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় মাত্র। আমরা এই শক্তির সংরক্ষণ, এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে সৃজনশীল প্রশ্ন প্রায় আসে। তা আমরা পরবর্তী ক্লাসে এই শক্তির সংরক্ষণ নীতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তা তোমরা ভালো করে বই রিডিং পড়বে, রিডিং পড়ে আমার সাথে যদি কোনো ধরনের তোমাদের সমস্যা হয় তাহলে যোগাযোগ করবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। কয় মিনিট গেল?